অপটিক্সের ল্যাব করতে গেলে যেই ইনস্ট্রুমেন্টটা একদম অপরিহার্য, দ্যাট ইজ কল্ড আ স্পেকট্রোমিটার। এটা আমি জানি না, থিওরি পড়ানোর সময় মনে হয় কিছুটা বলেছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে অপটিক্সের ল্যাব করতে গেলে আমাদের কি কি লাগে। অপটিক্সের ল্যাব করতে গেলে আমাদের কি কি লাগবে? একটা লাগবে লাইট সোর্স, তারপরে লাগবে সেই সোর্স থেকে যে লাইটটা আসছে সেটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করা বা ফোকাস করা, এই ব্যাপারটা দরকার পড়বে। তারপর সেই লাইটটা কিছু একটা মধ্যে দিয়ে পাস করবে, যেটাকে আমি অপটিক্যাল এলিমেন্ট বলতে পারি। সেটা প্রিজম হতে পারে, আবার গ্রেটিং হতে পারে। এবং ফাইনালি আমাকে সেটাকে একটা লেন্সের মাধ্যমে কোনো একটা স্ক্রিনে ফেলতে হবে, অর্থাৎ সোজা কথায় আমার লাগবে একটা টেলিস্কোপ। তো এই পুরো জিনিসটাকে একটা কম্প্যাক্ট ভাবে, সুন্দরভাবে, লিমিটেড স্পেস রিজিয়নের মধ্যে করা যায় যেই ডিভাইসের সাহায্যে, দ্যাট ইনস্ট্রুমেন্ট ইজ কল্ড স্পেকট্রোমিটার। ঠিক আছে, এবার সোর্স টোর্স আলাদাভাবে রাখতে হবে অবশ্যই, কিন্তু কলিমেটার, অপটিক্যাল এলিমেন্ট রাখার একটা জায়গা, এবং টেলিস্কোপ, এবং সেটাকে সুন্দরভাবে বিভিন্ন দিকে ঘোরানো এবং অ্যাঙ্গেল মেজার করা। ঠিক আছে, তো এই পুরো জিনিসটার জন্য যে কম্প্যাক্ট সেট আপ, দ্যাট ইজ কল্ড স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটারের অনেকগুলো পার্ট আছে, যন্ত্রটা একটুখানি কমপ্লিকেটেড দেখতে, হাতে কলমে না করলে বোঝাও খুব কঠিন, কিন্তু এখন মন্দের ভালো ওই ভিডিও দেখে আর এই সমস্ত সিমুলেশন করেই বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে জাস্ট স্পেকট্রোমিটার পরিচিতি, অ্যাঙ্গেল মেজারমেন্ট, তারপরের দিন স্পেকট্রোমিটার ইউজ করে কিভাবে নানান এক্সপেরিমেন্ট করা যায় সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো এই ভিডিওটা মন দিয়ে দেখ। আচ্ছা, একদম শুরুতেই যে জিনিসটা দেখতে পেলি, এই হচ্ছে স্পেকট্রোমিটার। ঠিক আছে, তাহলে এখানে অলরেডি দুটো নল দেখতে পাওয়া যাচ্ছে, মানে আমি তো বলছি না যে ব্যাপারটা খুব ঝামেলা। তো অলরেডি এখানে আমরা দুটো নল দেখতে পাচ্ছি, মাঝে একটা গোল চাকতি মানে টেবিল দেখতে পাচ্ছি, এবং তার নিচে একটা বেস দেখতে পাচ্ছি। বেসের মধ্যেও আবার দুটো জিনিস আছে, একটা উপরের বেস আছে আর একটা নিচের বেস আছে। উপরের যে বেস আছে তার সঙ্গে একটা নল ফিট করা, নিচের যে বেস আছে তার সঙ্গে অন্য নলটা ফিট করা। মানে এক্সাক্ট স্ট্রাকচারটা বা কোনটা কিভাবে কার সঙ্গে কিভাবে কানেক্টেড আছে সেই ব্যাপারটা ক্লিয়ার হলে তখন কিভাবে কাজ করছে, কোনটা কখন ঘোরাচ্ছি সেটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইবার এটা জাস্ট এমনি একটা বলেছে, এটা বাদ দে, এরপর বিভিন্ন পার্টস সম্পর্কে বলবো। এই যে ডিফারেন্ট পার্টস, দুটো নল ছিল। একটা নল হচ্ছে কলিমেটার। কলিমেটার কি করবে, যে লাইটটা আসবে সেটাকেও কলিমেট করবে এবং একটা সুন্দর প্যারালাল বিম ক্রিয়েট করবে। তাহলে সোর্স অফ লাইট থাকবে এইখানে, এবং লাইটটা কলিমেটারের মধ্যে দিয়ে পাস করবে। পাস করে প্রিজম টেবিলের উপর আমি যে অবজেক্টটাকে রাখবো সেখানে এসে পড়বে। তারপর কিছু একটা হবে, যেই কিছু একটা হবে সেই জিনিসটা টেলিস্কোপের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, আমি এখান থেকে দেখতে পাবো। প্রিজম টেবিলের উপর আমরা কি রাখবো, যে কোনো অপটিক্যাল এলিমেন্ট। সিঙ্গেল স্লিট দেখতে চাইলে সিঙ্গেল স্লিট রাখবো, ডাবল স্লিট ডিফ্র্যাকশন দেখতে চাইলে ডাবল স্লিট রাখবো, যদি মাল্টিপল স্লিট স্টাডি করতে চাই তাহলে আমি গ্রেটিং রাখবো। ওকে, তারপর বাকি যা আছে
সেটা হলো কিছু না কিছু উপায়ে প্রিজম টেবিল, টেলিস্কোপ এবং কলিমেটারকে হ্যান্ডেল করা বা কন্ট্রোল করা। তো যেমন দেখ, টেলিস্কোপটা উপরের, এবার নিচে কিন্তু দুটো বেস আছে, বেসিক্যালি তিনটে বেস আছে। মানে একটা আমি দেখতে পাচ্ছি কালো রঙের চাকতি, আর একটা আমি দেখতে পাচ্ছি এই বেসটা যার সঙ্গে টেলিস্কোপ যুক্ত আছে, একদম নিচে দেখতে পাচ্ছি এইটা যেটার সঙ্গে কলিমেটার যুক্ত আছে। তো টেলিস্কোপ যুক্ত আছে উপরের প্ল্যাটফর্মের সঙ্গে, এবং উপরের প্ল্যাটফর্মে আমি দেখতে পাচ্ছি দুটো স্ক্রু আছে। একটা টেলিস্কোপকে ফিক্স করা যায়, আর একটা ফাইন অ্যাডজাস্টমেন্ট করা যায়। ঠিক আছে, একটা টেলিস্কোপ ফিক্সিং স্ক্রু আর একটা টেলিস্কোপের ফাইন অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ যদি আমি সামান্য ঘোরাতে চাই তাহলে তার জন্য ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা কাজে লাগবে। অর্থাৎ টেলিস্কোপে যদি আমি ধাই ধাই করে ঘোরাতে চাই, মানে প্রচুর একটা এক পাক ঘুরিয়ে দিলাম, ওই লেভেলের ঘূর্ণন হলে তখন টেলিস্কোপ ফিক্সিং স্ক্রুটাকে লুজ করে দিতে হবে। আর যদি আমি টেলিস্কোপের একটা পজিশন ফিক্স করে ফেলি তাহলে এই স্ক্রুটাকে ঘুরিয়ে টাইট করে দিতে হবে। সেই ফিক্স পজিশন অবস্থায় যদি টেলিস্কোপকে সামান্য এদিক ওদিক করতে হয় তখন আমার ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা কাজে লাগবে। আচ্ছা, নিচে একটা বেস প্ল্যাটফর্ম আছে যেটা কলিমেটার এটার সঙ্গে আটকানো আছে, তো নিচটা কিন্তু ঘুরবে না। ওকে, নিচটাতে কি আছে? ভার্নিয়ার স্কেল ফিক্সিং স্ক্রু, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ফর ভার্নিয়ার স্কেল। আচ্ছা, ভার্নিয়ার স্কেলটা কি জিনিস? এটা ভার্নিয়ার স্কেল তোরা জানিস বোধহয়, ফার্স্ট সেমিস্টারে বা কোনো সেমিস্টারে প্র্যাকটিক্যালে ভার্নিয়ার স্কেল তোরা কি কাজ করেছিস ভার্নিয়ার স্কেল নিয়ে? সেটা একটু বলতো আগে। ভার্নিয়ার এই শব্দটার সঙ্গে কি তোরা পরিচিত? ভার্নিয়ার স্কেল, মেন স্কেল, জানিস? হ্যাঁ, ভার্নিয়ার স্কেল জানি। ও বাহ, কি ভালো। আচ্ছা, কি একটু বলতো, কিছু একটা বল, মানে চাপ নেই। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ওই সেই, হ্যাঁ ম্যাম, ওই সামনে একটা দাঁড় মতো থাকে, পেছনের যে দাঁড় থাকে সেটাকে একটা চাকার দ্বারা চেঞ্জ করা যায়, মানে খুব ভালো, স্লাইডিং একটা থাকে, একদম ঠিক, ভেরি স্লাইড গুড। করে, হ্যাঁ। ঠিক, আর ভার্নিয়ার পেছন স্কেলের, দিকে ডেপথ হ্যাঁ মাপার বল। জন্য একটা রিং থাকে, হ্যাঁ, পেছন হ্যাঁ, দিকে ডেপথ মাপার জন্য একটা স্কেল থাকে। রাইট রাইট, ঠিকই বলেছিস। তো বেসিক্যালি ভার্নিয়ার স্কেল ইউজ করা হয় যাতে সূক্ষ্ম মাপ করা যায়। অর্থাৎ এটা যদি আমার মেন স্কেল হয় তাহলে এটা একটা দাগ, তারপর 0 1 2 3 4 5 6 7 8 9 10, ধরা যাক এরকম একটা স্কেল আছে যেখানে, এটা এই দাগটা অবশ্য আমি অনেক বেশি দেখালাম, যাই হোক আমি বলতে চাই এটাই যে সে আচ্ছা, এটা আমি অনেক বড় করে দেখিয়েছি, কিন্তু ধরা যাক তর্কের খাতিরে ধরা যাক এইটা হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তো এরকম ভাবে দাগগুলো আছে আর কি। আবার সে 1 2 3 4 5 6 7 8 9, আবার তো ধরা যাক এটা একটা স্কেল, এটা 1 সেন্টিমিটার, তাহলে এই স্কেল দিয়ে আমি সব থেকে ছোট, অর্থাৎ স্মলেস্ট মেন স্কেল ডিভিশন, সব থেকে ছোট আমি কি মাপতে পারি, কতটা লেন্থ? 0.1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এইটুকু লেন্থ হচ্ছে 0.1 সেন্টিমিটার। ওকে, এবার আমি যদি এর থেকেও কম মাপতে চাই, ধরা যাক আমি 0.01 সেন্টিমিটার মাপতে চাই, তখন হোয়াট টু ডু? এবার একটা অবশ্যই হতে পারে যে আমি এর মধ্যে আরো কুচি 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 করে আরো দাগ টেনে দিলাম,
এটাকে 10 ভাগে ভাগ করে দিলাম, করে ম্যাগনিফাইং গ্লাস ইউজ করলাম, সেটা একটা হতে পারে। কিন্তু তার থেকেও একটা খুব সহজ মেথড আছে, যেটাতে বেশি কষ্ট করতে হবে না, অত সুন্দরভাবে রিডিং বেরিয়ে আসবে। সেটা কি? সেটা হচ্ছে এটার গায়ে যেরকম চয়ন বললি না তন্ময় বললি, যাই হোক, সেটা হচ্ছে এটার গায়ে একটা ছোট্ট মতন স্কেল, ছোট্ট মতন নয়, বড়ই, কিন্তু সেটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে মেন স্কেলের সাপোজ 9 ঘরের সঙ্গে, এটা যে 9ই হতে হবে তার কোনো মানে নেই, আমি একটা উদাহরণ দিলাম, মেন স্কেলের 9 ঘরের সঙ্গে এই যে সাপোর্টিং স্কেল তার যেন 10টা ঘর ম্যাচ করে, অর্থাৎ 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, তাহলে এটা 10 নম্বর দাগ আর এটা হচ্ছে 0, কেমন? তাহলে দেখ ভার্নিয়ার, এবার এই যে সাপোর্টিং স্কেলটা এটাকেই বলা হয় ভার্নিয়ার স্কেল। এখানে কি হয়েছে, 9টা ভার্নিয়ার স্কেল ডিভিশন, না সরি 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন, 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন 9টা মেন স্কেল ডিভিশনের সঙ্গে এখানে ম্যাচ করেছে। একটু 1 সেকেন্ড দাঁড়া, আসছি আপনি। আচ্ছা দেখি না সোডিয়াম পটাশিয়াম আছে কিনা জিজ্ঞেস করো। দাঁড়া দাঁড়া একটু বস, 1 মিনিট বস। হ্যাঁ সরি, এটা মেডিকেল এমার্জেন্সি ছিল। কোথায় ছিলাম বলতো? হ্যাঁ ভার্নিয়ারে ছিলাম। তো এবার সমস্ত প্রকারের, যত প্রকারের ভার্নিয়ার আছে, এবার বিভিন্ন প্রকারের মানে হচ্ছে এখানে যেমন কি ছিল, 10 ঘর ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু 9 ঘর মেন স্কেল ছিল। তো কেউ ভার্নিয়ারকে এরকমও ডিজাইন করতে পারে সো দ্যাট 20 ঘর ভার্নিয়ারের সাথে 19 ঘর মেন স্কেল ইকুয়াল।
ঠিক আছে, অনেক রকম যে যেমন খুশি করতে পারে, যার যেমন, এবার যে যেমন খুশি করতে পারে, যেমন খুশি করার ফলে কি পরিবর্তন হয় না, ভার্নিয়ার স্কেলের ক্যালকুলেশন হচ্ছে এই যে স্মলেস্ট মেন স্কেল ডিভিশন যদি হয় 0.1 সেমি, দেন ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা হচ্ছে এই পুরো মেজারমেন্ট সিস্টেমের একটা প্যারামিটার, ভার্নিয়ারস কনস্ট্যান্ট উইল বি 1 minus 9/10, এই যে এইটা 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 9 মেন স্কেল ডিভিশন, সুতরাং 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 9/10 মেন স্কেল ডিভিশন, সুতরাং ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ 1 minus 9/10 ইন্টু স্মলেস্ট মেন স্কেল ডিভিশন, অর্থাৎ 1/10 ইন্টু 0.1 সেন্টিমিটার। এই যে নতুন যে জিনিসটা 0.01 সেন্টিমিটার পাওয়া গেল, এইটা হচ্ছে এখন স্মলেস্ট ডিস্টেন্স দ্যাট ক্যান বি মেজার্ড ইউজিং দিস সেটআপ। এবার মেজারমেন্টের প্রসেসটা কি, আমাকে মেন স্কেল রিডিং নিতে হবে, মেন স্কেল রিডিং ও তো যে প্রসেসটা বললো সেটাই, অর্থাৎ আমি কোনো একটা এরকম কোনো একটা দণ্ডের লেন্থ মাপতে চাইছি, ঠিক আছে, তাহলে এরকম একটা দুদিকে দুটো দাঁড়া থাকে, তাহলে দুদিকে দুটোকে ফিট করাবো, তার সঙ্গে স্কেল থাকে, স্কেল অর্থাৎ মেন স্কেল থাকবে এবং মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ারটাও অ্যাটাচ অবস্থায় থাকবে। তো নিয়ম হচ্ছে ভার্নিয়ারের যে 0, তো ধরা যাক যে আমার ভার্নিয়ারটা মুভ করেছে এবং সেটা মুভ করে এরকম জায়গাতে আছে আর কি, এই তো নিয়ম হচ্ছে যে ভার্নিয়ারের যেটা 0 সেটা মেন স্কেলের যেই দাগটাকে জাস্ট, মানে যেই দাগটার জাস্ট পরে আছে, জাস্ট পরে মানে হচ্ছে যে এটা হচ্ছে মেন স্কেলের 8 নম্বর দাগ, এটা 9 নম্বর দাগ, তো 8 আর 9 এর মাঝে যদি থাকে তাহলে মেন স্কেল রিডিং হবে 8, অর্থাৎ 0.8 সেন্টিমিটার এক্ষেত্রে। এবং ভার্নিয়ার রিডিং নিতে হবে, ভার্নিয়ার রিডিংটা কোনটাকে বলবো, এই যে 1 থেকে শুরু করে 10, 1 থেকে শুরু করে 10, তো এর মধ্যে যেই দাগটা মেন স্কেলের যে কোনো একটা দাগের সঙ্গে এক্স্যাক্টলি মিলবে, যেমন আমার এই হাবিজাবি আঁকা থেকে আমার মনে হচ্ছে যে 9, 8, 7 নম্বর দাগটা মনে হচ্ছে মিলেছে, তাহলে 7টা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে আমার টোটাল রিডিং হবে, আমার মেন স্কেল রিডিং যা পেয়েছি সেটা, অর্থাৎ 0.8 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার রিডিং অর্থাৎ 7 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ 0.01 সেন্টিমিটার, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে 0.87 সেন্টিমিটার। লক্ষণীয় কি, ভার্নিয়ার স্কেল ছাড়া আমি 0.8 রিডিং পেতাম অথবা 0.9 রিডিং পেতাম, কিন্তু ভার্নিয়ার থাকার ফলে আমি এক্স্যাক্টলি 0.87 এই রিডিংটা পাচ্ছি। এবার এই নিয়মটা অ্যাপ্লিকেবল টু এভরিওয়্যার, মানে যত জায়গায় সেটা যেমনই হোক, যেমন স্পেকট্রোমিটারের ক্ষেত্রে কিন্তু লিনিয়ার স্কেলের বদলে সার্কুলার স্কেল ইউজ করা হয়। তো সেখানে এরকম একটা গোল থাকবে, এখানে সেন্টিমিটারের বদলে ডিগ্রি থাকবে, কিন্তু হোয়াট এভার ইট ইজ তার সঙ্গে একটা ভার্নিয়ার অ্যাটাচ থাকবে এবং নিয়মটা একই হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার নিয়মটাও একই, ঠিক আছে। So this was our vernier. হ্যাঁ, তো এই ভার্নিয়ারকে অ্যাডজাস্ট করব, এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট, মানে যখন টেলিস্কোপটা একটা জায়গায় দাঁড়িয়ে গেল তখন ভার্নিয়ার স্কেলটাকে আমি এটা দিয়ে ফিক্স করে দেব, আর তারপর যদি আমি কিছু ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে চাই তখন আমাকে এইটা দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। আর যখন টেলিস্কোপ ঘোরে তখন আসলে মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল দুটো সার্কুলার স্কেল, যেটা এই পাটাতনের সঙ্গেই
অ্যাটাচ থাকে এবং ঘুরলে পরে ওই স্কেলের রিডিংটাও চেঞ্জ হয়। এটা অ্যাকচুয়ালি স্পেকট্রোমিটার যদি স্পেকট্রোফটোমিটার আসছে, 1 মিনিট। স্পেকট্রোমিটার যদি খুলে দেখানো যেত তাহলে ওই নিচে স্কেলটা একদম পরিষ্কার দেখতে পাওয়া যেত। আচ্ছা ঠিক আছে, সেরকম ছবি আমি পাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে চাকতির মতন যে ব্যাপারটা আছে না, এই চাকতিটা যদি পুরো খুলতে পারতাম তাহলে পুরো নিচের গোল স্কেলটা পুরো দেখতে পেতাম, বুঝেছিস? তো এই সার্কুলার স্কেল এটা একদম মানে মানে এই যে গোল চাকতিটা তার নিচেই দুটো সার্কুলার স্কেল বসানো থাকে। যাই হোক, এবার আমরা একটু এগোই। যেই নবটা ঘোরালো ওটা দিয়ে ফোকাসিং হয়, মানে লেন্স সিস্টেম যেটা আছে সেটাকে অ্যাডজাস্ট করে, টেলিস্কোপই বল কলিমেটারি বল লেন্স সিস্টেমকে অ্যাডজাস্ট করে শার্প ইমেজ তৈরি করি আমরা, ওইটা হচ্ছে ফোকাসিং নব। আর এইটা দিয়ে আমি স্লিটের চওড়াটাকে কন্ট্রোল করছি, বুঝেছিস? এখানটা কি করছে দেখ, যেই স্লিটটা দিয়ে লাইটটা ঢুকবে সেটাকে সরু বা মোটা করা যায়। তো এমন ভাবে ফোকাসিং করতে হবে যাতে একটা শার্প ইমেজ পাই। এই পোর্শনটার অনেক ডিটেলিং আছে, সেটা আবার একটু পরে আসবো, কিন্তু মেন হচ্ছে আমাকে এই যে কাজটা করতে হবে যেটা নিচে লেখা, we should focus the telescope for parallel rays। ঠিক আছে, দূরের একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, এমন ভাবে স্লিটটাকে সরু মোটা করে টেলিস্কোপ কলিমেটারকে এমন ভাবে ফোকাস করব যাতে দূরের অবজেক্টের শার্প ইমেজ তৈরি হয়, এটাই আমার উদ্দেশ্য। এবং এইটার যে মেথড সেটারই পোশাকি নাম হচ্ছে শুস্টারিং মেথড। ওকে, so Schustering method is nothing but focusing the telescope and the collimator for parallel rays। ঠিক আছে, শুস্টারিং মেথড কি? ইট ইজ আ মেথড অফ ফোকাসিং। কার জন্য ফোকাস করবো? প্যারালাল রের জন্য। অর্থাৎ প্যারালাল রে যদি কলিমেটারের মধ্য দিয়ে এসে মাঝখানে কোনো একটা প্রিজমের উপর আপতিত হয়, তাহলে আমি টেলিস্কোপের মধ্যে দিয়ে যে ইমেজটা পাবো সেটা যেন খুব শার্প হয়। দ্যাট ইজ দ্য পারপাস অফ শুস্টারিং। এবার কিভাবে শুস্টারিং করবো সেটা পরের কথা, কিন্তু স্পেকট্রোমিটার ইউজ করে যে কোনো রকম অপটিক্যাল এক্সপেরিমেন্ট যদি আমাকে করতে হয় তাহলে অবশ্যই শুস্টারিংটা করতে হবে ঠিক মতো, এবং শুস্টারিং যদি ঠিক মতো না থাকে তাহলে যে কোনো ক্যালকুলেশনের রেজাল্টই উল্টোপাল্টা আসবে। ওকে, এবং শুস্টারিং মানে কি? বেসিক্যালি তো ফোকাসিং। তার মানে আমি এখানে
এই যে টেলিস্কোপটাকে, এই নবটাকে ঘুরিয়ে এবং এই নবটাকে ঘুরিয়ে আমি কিছু একটা সেট করেছি। এই সেটিংটা থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট কখনো ডিস্টার্ব করা যাবে না। এই সেটিংটাকে এরকমই রাখতে হবে। এই নবটা ফোকাসিং নব, এই নবটা ফোকাসিং নব should not be changed and also the slit width। ঠিক আছে, এবার সুস্টারিং হয়ে গেল। সুস্টারিং মেথডটা একটু বড়, সুস্টারিং অ্যান্ড লেভেলিং। যাই হোক, এখানে লেভেলিংটা একটু ল্যাবরেটরি দেখিয়েছে, আমরা দেখে নিই। লেভেল করতে হবে কাকে না, প্রিজম টেবিলকে। তারপর টেলিস্কোপের মুভমেন্টটা দেখাচ্ছে। ওই নবটা ঘুরিয়ে টেলিস্কোপকে ফিক্স করে দেওয়া যায়, আর এইটা দিয়ে সামান্য ঘোরানো যায়। নিচের নবটা দিয়ে ভার্নিয়ার স্ক্রুকে ফিক্স করে দেওয়া যায়, আর ওইটা দিয়ে ফাইন অ্যাডজাস্টমেন্ট করা যায়, যেটা প্রথম দিকেই বলা ছিল। তাই দেখতে পাচ্ছি ভার্নিয়ার যদি একবার টাইট হয়ে যায়, তাহলে এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা ঘোরালে তারপর এটা আবার হালকা হালকা ঘুরতে থাকে। তো এটা দিয়েই বেসিক্যালি ভার্নিয়ার স্কেলকে ফিক্স করা হয়। এইবার হচ্ছে কালো চাকতি। লক্ষ্য করছিস কালো চাকতি ঘুরলে কে ঘুরছে না, প্রিজম টেবিল ঘুরছে। ক্লিয়ার? এবার different type of source। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা একটা ডিসচার্জ টিউব যার মধ্যে গ্যাস আছে। গ্যাস ডিসচার্জ টিউব সম্পর্কে আগে বলেছিলাম পড়ানোর সময়। তো এখানে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, তুই যে ধরনের গ্যাস দিবি সেই রকম এর মধ্যে ইয়ে থাকবে, সেরকম গ্লো পাবি। এরকম ধরনের সিলিন্ডারের মধ্যে জিনিসটাকে, সোর্সটাকে ঢুকিয়ে রাখা হয়, বা ডিসচার্জ টিউবকে অনেক সময় ঢুকিয়ে রাখা হয়। ডিসচার্জ টিউব এরকমই থাকে, কিন্তু সাপোজ সোডিয়াম লাইট যেই টিউব থেকে আসে সেগুলো এরকম ধরনের সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে রাখা হয়। আর ডিসচার্জ টিউবগুলো হাই ভোল্টেজ লাগে বলে সরাসরি কানেক্ট করা যায় না, একটা অ্যাডাপ্টারের মাধ্যমে কানেক্ট করতে হয়। এইবার আসছি রিডিং নেওয়া। These are the scales, এবং অফকোর্স পুরো অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি। তাহলে তো মেন স্কেল ইজ সার্কুলার, পুরো অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি। এবার স্মলেস্ট ডিভিশন কেমন থাকবে সেটা যেই স্পেকট্রোমিটার, সেটা দেখে তোকে যেখানে যেমন সেখানে তেমন। তা এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, এটা একটু বড় পিকচার থাকলে অবশ্য ভালো হতো। যাই হোক, মার্কিং গুলো কোথায় কোথায় আছে, 10, 20, 30, 40, 50, 60 এরকম করতে করতে 360 অব্দি মার্কিং। 10 ডিগ্রির মধ্যে কতগুলো দাগ আছে দেখ। 10-এর হাফ হচ্ছে 5 ডিগ্রি। ছবি দেখে মনে হচ্ছে 5 ডিগ্রির মধ্যে আবার 10টা ভাগ আছে। ঠিক, তাহলে এখানে বেসিক্যালি 10 ডিগ্রির মধ্যে 20টা ভাগ আছে। সো দেয়ার আর 20 divisions inside each 10 degree portion। তাহলে মেন স্কেল ডিভিশন কত? মেন স্কেল ডিভিশন ইজ 10/20, অর্থাৎ 0.5 ডিগ্রি। ওকে, 0.5 ডিগ্রি মানে 30 মিনিট। এটা গেল মেন স্কেল। এবার ভার্নিয়ার ক্যালকুলেশন।
ভার্নিয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে ভার্নিয়ার স্কেলটা কার সঙ্গে কোথায় কিভাবে ম্যাচ করছে দেখতে হবে। তো ধরা যাক যদি ভার্নিয়ারের 7টা ডিভিশন, তো মেন স্কেল যেহেতু সার্কুলার, ভার্নিয়ারটাও সার্কুলারই হবে, সেটা আমি দেখছি একটু পরেই বোধহয় ছবিটা আছে। তো যদি ভার্নিয়ারের 7টা দাগ মেন স্কেলের 59টা দাগের সঙ্গে মেলে, তাহলে লিস্ট কাউন্ট কি হবে? স্মলেস্ট মেন স্কেল ডিভিশন ছিল 0.5 ডিগ্রি ইন্টু 1 মাইনাস 59/60, যেরকম এখানে বলেছিলাম। এখানে 9/10 হয়েছিল, সেটাই এই ক্ষেত্রে হয়ে যাবে 1 মাইনাস 59/60 ইন্টু স্মলেস্ট মেন স্কেল ডিভিশন, যেটা এই ক্ষেত্রে 0.5 ডিগ্রি। তাহলে বেসিক্যালি 0.5 ইন্টু 1/60, 0.5 ইন্টু 1/60 ক্যালকুলেশন করে আসছে 30 সেকেন্ড। পরিষ্কার? তাহলে এই হচ্ছে আমার এক্ষেত্রে লিস্ট কাউন্ট। তো যেমন হবে সেটা তোর যেমন এক্সপেরিমেন্টাল সেটআপ, সেই অনুযায়ী তোকে ডিসিশন নিতে হবে। এই যে যেমন এটার ক্ষেত্রে দেখ 30টা ঘর আছে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে মেন স্কেল ডিভিশন অন্যরকম হবে। আমরা আগেরটাতে যেমন করলাম সেখানে 7টা ঘর ছিল ভার্নিয়ারে, এখানে 30টা ঘর আছে, এবং 30টা ঘর 29টা ঘরের সঙ্গে ম্যাচ করবে। ভার্নিয়ার অবশ্য সবসময় ওরকম ভাবেই বানানো হয়, মানে ভার্নিয়ারে টোটাল যদি থাকে 30টা ঘর, তাহলে 30টা ভার্নিয়ার ডিভিশন 29টা মেন ডিভিশনের সঙ্গেই ম্যাচ করে, মানে 28টার সঙ্গে ম্যাচ করে না, ঠিক আছে? ওরকম এটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। যদি 7টা ভার্নিয়ার ডিভিশন থাকে, সেটা 59টা মেন স্কেল ডিভিশনের সঙ্গেই মার্চ করবে। ওকে, তো 30 হলে 29-এর সঙ্গে করবে 1 মাইনাস 29/30, অর্থাৎ 1/30 ইন্টু। আচ্ছা, এবার মাপবো কিভাবে? এই যে ভার্নিয়ার স্কেলের একটা 0 আছে, তো আমার ঘোরাঘুরি করে ভার্নিয়ার স্কেলটা কোথাও একটা এসে দাঁড়ালো। তারপরে একটু বড় করে আমি যদি দেখি হোয়াট ইজ মাই মেন স্কেল রিডিং, তাহলে এখানে 0 আছে, 0র জাস্ট অন্য পাশে, এ পাশটায় তো ভার্নিয়ার আছে, 0র জাস্ট অন্য পাশটাতে কতটা কোন দাগটা আছে, এক্ষেত্রে 260 আছে। আর ভার্নিয়ার রিডিংটা কত, মানে 30টা দাগের মধ্যে কোন দাগটা মেন স্কেলের সঙ্গে ম্যাচ করেছে, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, যার যেমন চোখের পাওয়ার সে তেমন ভালো বলবে। তো ওদের রিডিং অনুযায়ী এটা 20 ইন্টু লিস্ট কাউন্ট করে 260 ডিগ্রির সঙ্গে অ্যাড করে দিয়েছে। সো দিস ইজ হাউ ইউ মেজার দ্য অ্যাঙ্গেল ইন আ স্পেকট্রোমিটার। এবং যে কোনো স্পেকট্রোমিটারে দুটো ভার্নিয়ার থাকে। কেন থাকে? কিছুই না, জাস্ট ফর দ্য পারপাস অফ অ্যাকিউরেসি, ঠিক আছে? এখানে আমরা একটা ভার্নিয়ারের রিডিং পেলাম, মেন স্কেল রিডিং পেলাম 260 ডিগ্রি, এবং অন্য ভার্নিয়ারের ক্ষেত্রে মেন স্কেল রিডিং পেলাম 80 ডিগ্রি, ঠিক আছে? তো ব্যাপারটা এই, যেরকম একটা সার্কেল আছে, এখানে আমার কলিমেটার আছে, কলিমেটার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কোন জিনিসটা ঘুরছে না, টেলিস্কোপটা ঘুরছে। তো সাপোজ টেলিস্কোপটা ঘুরে এখানে চলে এলো, আমি যদি তোকে প্রশ্ন করি যে টেলিস্কোপটা কত ডিগ্রি ঘুরবে, হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল, কিভাবে মাপবো? আমার বুদ্ধিতে কি বলে, আমার এখানে একটা রিডিং আসবে, এখানে একটা রিডিং আসবে, এবং আমি R1 এর থেকে R2 কে মাইনাস করব, তাহলেই আমি আমার কত ডিগ্রি ঘুরবে সেই অ্যাঙ্গেলটা আমি তাহলেই পেয়ে যাব। এই যে R1 আর R2 রিডিংটা নেব, এটাই কিভাবে নেব? তাহলে একবার R1 এর রিডিং নিতে হবে, একবার R2 রিডিং নিতে হবে। R1 এর রিডিং যখন নেব, দুবার নেব, একবার ভার্নিয়ার 1 দিয়ে নেব, আরেকবার ভার্নিয়ার 2 দিয়ে নেব। ভার্নিয়ার 1 এ একটা মেন স্কেল থাকবে, একটা ভার্নিয়ার রিডিং থাকবে, এবং একটা টোটাল থাকবে। ভার্নিয়ার 2 তেও একটা মেন স্কেল থাকবে, একটা ভার্নিয়ার থাকবে, একটা টোটাল থাকবে।
এবার এই দুটো ভার্নিয়ারের ফান্ডাটা কি, এই ধরা যাক আমার R1, দুটো ভার্নিয়ার মানে এই যে তলায় যে সার্কুলার স্কেলটা আছে, তো 180 ডিগ্রি বিপরীতে, অর্থাৎ এখানে যদি একটা রিডিং নেওয়ার জায়গা থাকে, তাহলে তার ঠিক বিপরীতে এখানে আরেকটা রিডিং নেওয়ার জায়গা থাকবে। এটা ভার্নিয়ার 1, এটা ভার্নিয়ার 2। এবার অ্যাঙ্গেলের ব্যাপার তো, মাপতে গিয়ে যদি ভুল টুল হয়ে যায়, অপটিক্সের এক্সপেরিমেন্টে অ্যাকিউরেসি এনশিওর করার জন্য ওরকম দুটো রিডিং নেওয়া হয়। দেখতেই পাচ্ছিস, এই রিডিং থেকেও বুঝতে পাচ্ছিস যে দুটো ভার্নিয়ারের মধ্যে 180 গ্যাপ থাকে। কেমন? আচ্ছা, এবার তুই বলবি যে তাহলে ম্যাডাম একটাতে আমি 260 পাচ্ছি, একটাতে আমি 80 পাচ্ছি, তাহলে আমি R1টা কি নেব? R1 বলতে আমি তাহলে কি নেব? এটার দুটো পন্থা আছে। প্রথম পন্থা হচ্ছে, তুই ভার্নিয়ার 1-এ R1 মাপলি, R2 মাপলি, মেপে R1 ডিফারেন্স R2 বের করে নিবি। আবার ভার্নিয়ার 2-তে R1 মাপলি, R2 মাপলি, এবং মেপে তুই R1 ডিফারেন্স R2 বের করে নিবি। তারপর এই দুটোর অ্যাভারেজ নিবি। ঠিক আছে, এটা একটা পন্থা। আর সেকেন্ড পন্থাটা দেখছি এখানে ছবি দিয়ে নিশ্চয়ই বলা থাকবে। তো এখানে এরা এটারও রিডিং নেবে। ও আচ্ছা, এটাকে ওরা ইলাবোরেট করে। হ্যাঁ, সেকেন্ড পন্থা মানে আমি এটাই বলতে চাইছিলাম যে দুটোর মধ্যে তো 180 ডিগ্রি গ্যাপ, তো এক্স্যাক্ট অ্যাঙ্গেলটা মাপার সময় এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, মানে এগুলো ঠিক ফর্মুলা, মানে আমি ঠিক ফর্মুলার উপর বেস করে জিনিসপত্র করা, ওটাতে আমি ঠিক বিশ্বাসী নই। এটা তোকে নিজেকেই, মানে যখন হাতে করে স্পেকট্রোমিটার দেখা যাক, যদি কলেজ খুলে তাহলে একবার না হয় দেখিয়ে দেবো স্পেকট্রোমিটারটা। তো এটা তোকে নিজেকেই বুঝতে হবে যে 80 আর 260-এর মধ্যে একটা রিডিং তোর অরিজিনাল রিডিং, আর আরেকটা রিডিং এর থেকে তোকে 180 ডিগ্রি মাইনাস করে নিতে হবে। ঠিক আছে, এবার এই দুটো রিডিং এর মধ্যে কোন রিডিংটা অরিজিনাল আর কোনটা থেকে তোকে 180 ডিগ্রি মাইনাস করে তুই অরিজিনাল রিডিংটা পাবি, এইটা না তোকে ওই স্পেকট্রোমিটারকে একটু ঘুরিয়ে টুরিয়ে রিডিং কেমন আসছে কি আসছে ওইটা দেখেই তোকে বুঝতে হবে। তো সেই পার্টটা আই থিঙ্ক মানে খুব মুশকিল অনলাইনে বোঝানো। তো আমার মতে এই পার্টটা থাক, মোটমাট কনসেপচুয়ালি এই ব্যাপারটাই ভালো করে বুঝে রাখ যে ভার্নিয়ার 1 আর ভার্নিয়ার 2 হচ্ছে দুটো রিডিং যারা 180 ডিগ্রি সেপারেশনে থাকে, এই দুটো স্কেল একদম এক্স্যাক্ট অপোজিট। তাহলে অবভিয়াসলি আমি এখানে যা রিডিং পাবো, এখানে তার থেকে 180 ডিগ্রি আলাদা রিডিং পাবো। তো এই দুটো রিডিং এর মধ্যে একটা রিডিং আমার অরিজিনাল অ্যাঙ্গেল, এবং অন্য রিডিংটা হচ্ছে তার থেকে 180 ডিগ্রি মাইনাস বা প্লাস করলে অরিজিনালটা পাওয়া যাবে। তো সেটা আমি যখন সেই করেসপন্ডিং এক্সপেরিমেন্ট করব, তখন আমি দেখব যদি এটাকে আরো ডিটেলে বলা যায়। তবে আমি যতক্ষণ এই ডিফারেন্স নিয়ে কাজ করছি, এখানে যেমন আমাকে দুটো রিডিং এর ডিফারেন্স মাপতে হচ্ছে, তা আমি যতক্ষণ ডিফারেন্স নিয়ে কাজ করছি ততক্ষণ কিন্তু আমার ভার্নিয়ার 1 ভার্নিয়ার 2 তে আমি যা পাচ্ছি আমি সেটা রাখতেই পারি। কারণ আমি যখন একটা থেকে আরেকটাকে মাইনাস করছি, মানে আমার বক্তব্যটা বুঝতে পেরেছিস? ধরা যাক আমি R1 পেয়েছি 260 এবং R2 পেয়েছি এই না সরি, আমি R1 260 পেয়েছি ভার্নিয়ার 1-এ এবং ভার্নিয়ার 2-তে আমি পেয়েছি 80 ডিগ্রি, আর আমি R2 পেয়েছি 250 এবং এখানে ভার্নিয়ার পেয়েছি আমি, মানে ভার্নিয়ার 2-তে পেয়েছি আমি 70। তা এখন আমার এই দুটোর মধ্যে কোনটা অরিজিনাল রিডিং বা কোনটার থেকে মাইনাস করে আমি আমার কাজ চালাবো, এইটার ক্ষেত্রে সেটা আনইম্পর্টেন্ট। কেন আনইম্পর্টেন্ট? কারণ 260 থেকে 250 মাইনাস করলেও আমি 10 পাবো, এবং 80 থেকে 70 মাইনাস করলেও আমি 10ই পাবো। ফলে যেই সমস্ত রিডিং এর ক্ষেত্রে আমি ডিফারেন্স নিয়ে ফাইনাল রেজাল্টটা পাই, সেখানে ভার্নিয়ার 1 ভার্নিয়ার 2 এর মধ্যে কোনটাকে ঠিকঠাক, মানে কোনটা অ্যাকচুয়াল আর কোনটা থেকে 180 মাইনাস করে আমাকে কারেকশনটা করে নিতে হবে, সেইটা এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। ফলে এক্ষুনি আমি বলছি না, অন্য একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যদি লাগে তখন আমরা সেটাকে সেইভাবে ভাববো। ওকে, আচ্ছা এবার
আচ্ছা, এই হচ্ছে আমার প্রিজম। তো যেই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি ডিসকাস করার কথা সেটা হচ্ছে টু মেজার দ্য অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম। একদম কোদা বাংলায় মেথড হলো এই। প্রিজম কি তোরা জানিস? তো প্রিজম কি সেটা নিয়ে কিছু বলছি না। এই অ্যাঙ্গেলটা যদি অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম যদি থিটা হয়, তাহলে এর উপরে আমরা প্যারালাল বিম ফেলবো এবং রিফ্লেক্টেড বিমটাকে দেখব। রিফ্লেক্টেড, ঠিক আছে, রিফ্র্যাক্টেড বিমকে নয়। ওকে, কারণ প্রিজমের সারফেস থেকে অবভিয়াসলি দুটোই পসিবল। দিস ইজ মাই প্রিজম। তো এখানে যখন লাইট এসে পড়ে তখন রিফ্লেকশনও হয় এবং অবভিয়াসলি লাইট, সুতরাং রিফ্লেকশনও হবে। তো প্রিজমের অ্যাঙ্গেল মাপার সময় আমি রিফ্লেক্টেড বিম দেখব। তো এই অ্যাঙ্গেল, প্রিজমের অ্যাঙ্গেল যদি হয় থিটা, তাহলে এই যে রিফ্লেকশনটা হবে এই দুটো বিমের মধ্যে অ্যাঙ্গেল উইল বি 2 থিটা, রাইট? তাহলে আমি একবার টেলিস্কোপটাকে এই পজিশনে আনবো, এনে আমি, এখানে তো একটা স্লিট আছে, স্লিট থেকেই তো লাইটটা আসছে, তো এনে আমি একবার আমি স্লিটের ইমেজ দেখতে পাবো। আবার আমি টেলিস্কোপকে ঘোরাবো, ঘুরিয়ে ততক্ষণ ঘোরাবো যতক্ষণ না আমি পুনরায় স্লিটের একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই যে দুটো রিডিং R1 এবং R2 দুটো আমি নোট করব, R1 এর সঙ্গে R2 এর ডিফারেন্সটা নেব, তাকে 2 দিয়ে ভাগ করব এবং I will get my angle of prism. দেখি এটাকে কিভাবে ডেমনস্ট্রেট করছে এখানে এক্সপেরিমেন্টালি। তো প্রিজমের একটা দুটো পলিশড ফেস থাকে, আর একটা গ্রাউন্ডেড থাকে। তাহলে যেটা অস্বচ্ছ তল, মানে প্রিজমের বেসটা, ওকে, বেসটা, এটাকে টেলিস্কোপের দিকে রেখে অন্য দিকটাকে, আর এই একটা আটকানোর বন্দোবস্ত থাকে, আটকে দিলাম। এবার লাইট এসে পড়ছে, দুটো পলিশড ফেসে রিফ্লেকশন হচ্ছে, টেলিস্কোপে রোটেট করে একবার ওপাশে নিয়ে গেলাম, রিডিং নিলাম, আবার এপাশে নিয়ে এলাম, আইপিসটাকে অ্যাডজাস্ট করলাম, রিডিং নিলাম। জেনারেলি করতে হয় না। এইবার রিডিং ফোকাসড অন লেফট ফেস, বাঁদিকে নিয়ে গেলাম, ভার্নিয়ার 1 ভার্নিয়ার 2, ডান দিকে নিয়ে গেলাম, ভার্নিয়ার 1 ভার্নিয়ার 2। এবার ভার্নিয়ার 1 এ থিটা 1 মাইনাস থিটা 2 করলাম, ভার্নিয়ার 2 তে থিটা 1 মাইনাস থিটা 2 করলাম, যা বলছিলাম একই ধরনের রিডিং পেলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, পেলাম, এদের অ্যাভারেজ নিলাম, পেলাম। দিস ইজ মাই অ্যাঙ্গেল অফ প্রিজম। কোথাও কোনো প্রশ্ন থাকলে বলবি, তোদের তো মুখ দেখতে পাচ্ছি না। তাহলে এই হচ্ছে, দিস ইজ দ্য প্রসেস অফ অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম। এবার মিনিমাম ডেভিয়েশন অফ প্রিজম, সেইটা কি করে পাবো? মিনিমাম ডেভিয়েশন মানে কি? প্রিজমের মধ্যে দিয়ে যখন আমি লাইট পাস করাবো,
তখন লাইটটা অরিজিনাল গতিপথ থেকে বিচ্যুত হবে। অরিজিনাল গতিপথ কোনটা? এইটা। কতটা বিচ্যুত হলো? দিস মাচ। তাহলে দিস ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বা বাংলায় বলে চ্যুতি কোণ। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা? এখানে নর্মাল লম্ব টানলাম, লম্ব হলো না, সরি, আবার লম্ব টানি, হ্যাঁ এবার হয়েছে। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ। ঠিক আছে, এবার এই আপতন কোণটা আমি যদি চেঞ্জ করি, ইফ আই চেঞ্জ the angle of incidence, তাহলে obviously angle of deviation will change। তো ক্যালকুলেশন থেকে দেখানো যায় বা এক্সপেরিমেন্ট করলেও সেটা দেখা যায় যে আপতন কোণকে খুব ছোট থেকে যদি বাড়ানো হয় তাহলে চ্যুতি কোণের পরিমাণ কমতে থাকে। এরকম আপতন কোণকে যদি বাড়াই তাহলে চ্যুতি কোণের পরিমাণ কমবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এইটা, আমি যদি তার বদলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়িয়ে দিই, আচ্ছা এইটা অবশ্য যথেষ্ট বেশি হয়ে গেছে, একটা কাজ করা যাক, খুব ছোট একটা আপতন কোণ নিচ্ছি, ঠিক আছে, খুবই ছোট। বাবা, এত ছোট নিলে আমি নিজেই আঁকতে পারবো না। দাঁড়া 1 মিনিট। ঠিক আছে, ম্যানেজ করে নেব। ঠিক আছে, এরকম, হ্যাঁ, লাইটটা এরকম ভাবে পাস করলো, মানে এরকম আপতন হলো, তারপর প্রতিসরণ হলো, তারপর আবার বাইরের দিকে প্রতিসরণ হলো। সো এটা হাতেই আঁকি, হ্যাঁ, তাহলে আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কোনটা হলো? এইটা হলো আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো দেখা যায় যে আপতন কোণটাকে যদি আমি এবার বাড়াই, ঠিক আছে, ইফ আই ইনক্রিজ, তাহলে এটাও বাড়বে, এবং তারপরে যাই হোক সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে এটাও এরকম ভাবে যাবে। তো সেক্ষেত্রে আমার অরিজিনাল পাথটা এটা ছিল, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অরিজিনাল পাথটা এটা, আর রিফ্র্যাকশনের ফলে এরকম হলো। এটা হচ্ছে আমার নতুন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে। তাহলে আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন বাড়ালাম তখন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা উইল ডিক্রিজ। মানে এটা ঠিক এখানে দেখানো যাচ্ছে না কারণ আমি আই এবং আরটা হিসাব করে আঁকছি না তাই, কিন্তু মোট কথা হচ্ছে এই যে
প্রিজমের উপর আলো এসে পড়ছে, যদি খুব ছোট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে আমি শুরু করি, খুব ছোট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে যদি আমি শুরু করি, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা খুবই বেশি হবে, এবং তারপর যদি আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে বাড়াই, তাহলে কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কমবে। কমতে কমতে একটা পয়েন্টের পরে আর কিন্তু কমবে না। এর পরেও যদি আমি বাড়াতে থাকি, আরো বাড়ালাম, তখন কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা আবার বেড়ে যাবে। এইটাই হচ্ছে বক্তব্য। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে আমি ক্রমশ বাড়াতে থাকলাম, কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিন্তু প্রথমে কমবে। প্রথমে রেড ছিল, তারপর ব্ল্যাক হলো, তারপর গ্রিন হলো। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে যদি আরো বাড়াই, এবার কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আর কমছে না, আবার মানে প্রথমে উপরেই উঠছিল ঠিকই এটা, কিন্তু আবার এটা উল্টো দিকে ঘুরে গিয়ে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কিন্তু আবার বেড়ে গেল। অর্থাৎ এরম কিন্তু একটা মিনিমামে ঠেকবে এসে, আবার বাড়তে থাকবে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে খুব কম থেকে আমি যদি বাড়াতে থাকি, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা প্রথমে কমবে, একটা মিনিমামে পৌঁছবে, আবার উল্টো দিকে ঘুরে বাড়তে শুরু করবে। তাহলে এই যে পজিশনটা, this position is called the position of minimum deviation. এই পজিশনটা পাওয়ার জন্য আমি কি করব? দুটো জিনিস করতে পারি। বেসিক্যালি তো আই চেঞ্জ। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কিভাবে চেঞ্জ হতে পারে? হয় আমি প্রিজমটাকে ফিক্সড রেখে, যেটা কলিমেটার আছে সেটাকে রোটেট করতে পারি, তাহলে লাইটের ডিরেকশনটা চেঞ্জ হবে। নতুবা আমি কলিমেটারকে ফিক্স রাখবো আর প্রিজমটাকে ঘোরাবো, তাহলে লাইট ফিক্সড এই ডিরেকশনে আসছে, কিন্তু প্রিজম ঘুরছে, তাই আইটা চেঞ্জ হচ্ছে। প্রিজম যখন ঘুরবে তখন অবভিয়াসলি ইমেজটাও ঘুরবে। এখন তো মানে এইদিকে আসছে, মানে কি এখন আমাকে টেলিস্কোপটা এখানে রাখতে হচ্ছে, তারপরে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কমে গেল, তাহলে টেলিস্কোপটা আমাকে ওদিকে ঘোরাতে হলো, আরো কমে গেল, টেলিস্কোপ এখানে রাখতে হলো, এবার আরো যদি আমি প্রিজমটাকে ঘোরাতে থাকি, এবার কিন্তু আর টেলিস্কোপকে উপরে তুললে হবে না, এবার টেলিস্কোপে আবার নিচে নামিয়ে আনতে হবে। তাহলে আমি যত ব্যাপারটা আশা করি বুঝতে পারছিস, যে কলিমেটারটা ফিক্স রাখবো, প্রিজম টেবিল ঘোরাবো, প্রিজম টেবিল ঘুরলে যেহেতু ইমেজটাও ঘুরবে, তাহলে আমাকে টেলিস্কোপও ঘোরাতে হবে। কিন্তু টেলিস্কোপ ঘোরাতে ঘোরাতে একটা সময় আমি দেখতে পাবো যে আর একই দিকে ঘোরালে হচ্ছে না, টেলিস্কোপটাকে আবার উল্টো দিকে ঘোরাতে হচ্ছে। অর্থাৎ অবজারভারের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা কি হবে? আমি ইমেজ দেখছি, প্রিজম টেবিল ঘোরালাম, ইমেজটা শিফট করছে, করতে করতে একটা সময় গিয়ে আর শিফট করছে না, যেন ওটা অদৃশ্য বাধা কাজ করছে, ঘুরে আবার ইমেজটা উল্টো দিকে চলে আসছে। তাহলে কলিমেটার ফিক্স থাকবে, প্রিজম টেবিল ঘুরবে, সঙ্গে টেলিস্কোপও ঘুরবে, মানে আমি নিজেও ঘুরবো, ঘুরতে ঘুরতে একটা সময় ইমেজটা ধাক্কা খেয়ে আবার উল্টো দিকে ঘুরতে শুরু করবে। এই যেখানটায় ধাক্কা খেলো, দ্যাট ইজ দ্য পজিশন অফ মিনিমাম ডেভিয়েশন। তার মানে টেলিস্কোপের একটা পার্টিকুলার পজিশনে, এটা ভালো করে শোন, শুস্টারিংটা পরের দিন করাবো, টেলিস্কোপের একটা পার্টিকুলার পজিশনে আমি দুবার ইমেজ পাবো। একবার যখন আমি এদিকে যাচ্ছিলাম, আরেকবার যখন আমি ফিরবো। এই দুবারের ব্যাপারটা গ্রাফ থেকেও বোঝা যায়। কেন? দেখ, টেলিস্কোপের একটা পার্টিকুলার পজিশনে যদি আমি ইমেজ পাই,
তার মানে আমার অ্যাঙ্গেল অফ মানে এই টেলিস্কোপের এই পজিশনের জন্য আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা নিশ্চয়ই ফিক্সড, কারণ টেলিস্কোপটা কি পাচ্ছে, টেলিস্কোপ তো এই ডেভিয়েশন হয়ে বিচ্যুত হয়ে যে রশ্মিটা আসছে সেটাই তো টেলিস্কোপে এসে ঢুকছে। তাহলে টেলিস্কোপের একটা নির্দিষ্ট পজিশন মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের একটা নির্দিষ্ট ভ্যালু ডেল্টা ওয়ান। তাহলে ধরা যাক অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের একটা নির্দিষ্ট ভ্যালু ডেল্টা ওয়ান, এটাকে আমি যদি সোজা টানি আমি দুটো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পাচ্ছি, একটা স্মল আর একটা লার্জ। তাহলে গল্পের মডেল হচ্ছে এই, the moral of the story is this is prism. Now this is the normal to the surface. এবার ইনসিডেন্ট লাইট স্মল অ্যাঙ্গেলে এসে পড়লো, রিফ্র্যাক্টেড হলো, আবার উল্টো দিকে বেরোবে, নর্মাল টু দ্য সারফেস। তো এই অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে এবার আমি বাড়াবো ফলস্বরূপ আর বাড়বে এবং তারপরে ডেভিয়েশন হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়লে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কমবে। সো রশ্মিটা উপর দিকে উঠবে। এটা আমার অরিজিনাল পাথ। এই হচ্ছে আমার বর্তমান অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, যেটা কমেছে এবং রশ্মিটা উপরের দিকে উঠেছে। তাহলে আগে আমার টেলিস্কোপ এখানের ছিল, এখন টেলিস্কোপ এখানে এসেছে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আরো বাড়ালাম, মানে সরি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বাড়ালাম, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আরো কমলো, টেলিস্কোপ এখন আছে এখানে। তাহলে টেলিস্কোপটাকে এইদিকে ঘোরাতে হয়েছে। এরপরে যখন আরেক ধাপ বাড়াবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে আগের ক্ষেত্রে আগের যে কেসগুলো ছিল, আগের কেসগুলোর ক্ষেত্রে আই ভার্সাস ডেল্টা, এখানে ছিল ব্ল্যাক পয়েন্ট, তারপরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়িয়ে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কমিয়েছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বেড়েছে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আরো কমেছে। হ্যাঁ, এইবার আমি আরো বাড়িয়ে দিলাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এইবার কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আরো কমার বদলে নাও ইট উইল ইনক্রিজ। তো এখন টেলিস্কোপ এখানে, তাহলে আমাকে এদিকে ঘুরে আসতে হলো, অর্থাৎ আমি আরো বেশি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা আর কমেনি, এখানে নামবে না, এখন এটা আবার উপরে উঠে গেছে। তাহলে দ্য গ্রাফ গোজ লাইক দিস। এবার এই পজিশনটা তাহলে কি পজিশন অফ মিনিমাম ডেভিয়েশন, এবং
আমি এবার বাড়াতে বাড়াতে আমি আরো এদিকে চলে আসছি, তাহলে আমি আবার টেলিস্কোপটাকে এই পজিশনে আনলাম। তাহলে একবার আমি যখন কম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল এই রশ্মিটা, তখন আমি এখানে একবার ইমেজ দেখতে পেয়েছিলাম, আবার যখন আমি বাড়ালাম তখন আমি আবার এখানে ইমেজ দেখতে পেলাম। তাহলে দুটো ক্ষেত্রেই আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ওয়াজ সেম, সেম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, একই পজিশন অফ দ্য টেলিস্কোপ, পজিশন অফ দ্য টেলিস্কোপ সেম, সো সেম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, কিন্তু কি দুটো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, একটা স্মল অ্যান্ড দ্য আদার ইজ লার্জ, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য আমি একই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা একই টেলিস্কোপ পজিশন পাবো। তাহলে ইমেজটা ঘুরবে, একটা জায়গায় ধাক্কা খাবে, এদিকে আসবে। শুস্টারিং মেথডে আমাকে যেটা করতে হয় সেটা হলো যে যেখানে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার আগে একবার ইমেজ পাচ্ছি আর পরে একবার ইমেজ পাচ্ছি, টেলিস্কোপের সেম পজিশন, ধাক্কা খাওয়ার আগে একটা ইমেজ আর পরে একটা ইমেজ, এই দুটো ইমেজকেই আমাকে একসঙ্গে ফোকাস করে শার্প করতে হয়, তবেই দ্য স্পেকট্রোমিটার ইজ ফোকাসড ফর প্যারালাল রেস, যেটা শুরুতেই বললাম, স্পেকট্রোমিটার and we need to focus it for parallel rays। সেটার নিয়মটা কি? কলিমেটার থাকবে, প্রিজম থাকবে, প্রিজমের মধ্যে দিয়ে পাস হবে, টেলিস্কোপ দিয়ে আমি সেটাকে দেখব, এবার আমি প্রিজম টেবিলকে ঘোরাবো, প্রিজম টেবিল ঘুরলে কি হবে, ইমেজটাও ঘুরবে, ইমেজটাকে আমি টেলিস্কোপ দিয়ে দেখব, প্রিজম টেবিল ঘুরবে, ইমেজও ঘুরবে, ইমেজ ঘুরতে ঘুরতে একটা জায়গায় গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে, যেখানে ধাক্কা খাবে সেটা মিনিমাম ডেভিয়েশন পজিশন, মিনিমাম ডেভিয়েশন পজিশনের একটা মানে বাঁদিকে, আমার ছবি অনুযায়ী বাঁদিকে, কেউ ডান দিকেও পেতে পারে, দেখা যাবে দুবার আমি ইমেজটা পাচ্ছি, টেলিস্কোপের একটাই পজিশনে ইমেজটা দুবার পাচ্ছি। তো এই যে দুবার ইমেজ পাবো, এই দুটো ইমেজকেই আমাকে একই সঙ্গে ফোকাস করতে হবে, ফোকাস অর্থাৎ শার্প করতে হবে, সেইটা করার যে নিয়ম সেটাকেই বলে শুস্টারিং মেথড। শুস্টারিং মেথডের নিয়ম হলো TTBC, অর্থাৎ এই ইমেজটা একবার থিন হবে আর একবার ব্রড হবে। এই যে বললাম না দুবার ইমেজটা পাবো, এর মধ্যে যে কোনো একটা থিন হবে, যে কোনো একটা ব্রড হবে। থিন ইমেজকে শার্প করতে গেলে আমাকে টেলিস্কোপকে অ্যাডজাস্ট করতে হবে, আর ব্রড ইমেজকে শার্প করতে গেলে আমাকে কলিমেটারকে অ্যাডজাস্ট করতে হবে। কলিমেটার অ্যাডজাস্ট করা মানে হচ্ছে, কলিমেটার ফোকাস করার যে বড় নবটা ছিল, দেখিয়ে দিই আরেকবার, এই যে নবটা আছে, এই নবটা হচ্ছে লেন্স সিস্টেমকে ফোকাস করার নব। তাহলে টিটিবিসি, থিন ইমেজকে শার্প করতে গেলে টেলিস্কোপকে মানে অ্যাডজাস্ট করব, ব্রড ইমেজকে শার্প করতে গেলে কলিমেটারকে অ্যাডজাস্ট করব। ক্লিয়ার? নাও এবার একটাই প্রশ্ন আর বাকি থেকে যায়, তা ওটাই আর বাকি থেকে কেন, ওটাও হালকা করে বলে দিই। সো দ্য পয়েন্ট ইজ, কখন আমি থিন ইমেজ পাই আর কখন আমি ব্রড ইমেজ পাই। তো বলছি, এই যে আমার গ্রাফটা আছে, this is the angle for minimum deviation। তাহলে যে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনে আমি
দুটো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পাচ্ছি, একটা স্মল আর একটা লার্জ। স্মল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা আছে তার মানে সেটা নর্মাল টু দ্য সারফেসের খুব কাছাকাছি আছে। আর যেটা লার্জ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তার মানে সেটা সারফেসের খুব কাছাকাছি আছে। তো প্রিজমের যেই পজিশনে ইনসিডেন্ট রেটা নর্মালের কাছে থাকবে সেই পজিশনটাকে বলে নর্মাল পজিশন। তো I1 মানে হচ্ছে নর্মাল পজিশন, কারণ এটা নর্মালের কাছাকাছি আছে। আর যদি আপতিত রশ্মিটা সারফেসের কাছাকাছি থাকে তাহলে ওটা হেলে আছে। সো এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন আসে তখন সেটাকে বলা হয় স্ল্যান্টিং পজিশন বা সারফেসের উপর হেলে আছে। তার মানে টেলিস্কোপে আমি ইমেজ দুবার দেখতে পাই, টেলিস্কোপে আমি ইমেজ দুবার দেখতে পাই, একবার নর্মাল পজিশনে দেখতে পাই আর একবার স্ল্যান্টিং পজিশনে দেখতে পাই। এখন নর্মাল পজিশনে রোগা হবে নাকি স্ল্যান্টিং পজিশনে রোগা হবে না কোনখানটায় মোটা হবে সেটা হচ্ছে একটা প্রশ্ন। তো যখন নর্মাল পজিশনে থাকবে তখন the image will appear very broad বা মোটা, আর যখন স্ল্যান্টিং পজিশনে থাকবে তখন the image will appear very thin এবং স্ল্যান্টিং পজিশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইমেজটা প্রিজম থেকে দূরে তৈরি হচ্ছে, আর নর্মাল পজিশন মানে ইমেজটা প্রিজমের কাছে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই যে গোটা বিষয়টা, তাহলে এবার টিটিবিসির সঙ্গে ব্যাপারটাকে ম্যাচ করাই, তাহলে এই অবস্থায় আমাকে নর্মাল পজিশনকে ফোকাস করতে গেলে টেলিস্কোপকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, আর না সরি ভুল বললাম, এটা তো ব্রড, তাহলে কলিমেটার। নর্মাল পজিশনের ইমেজকে ফোকাস করতে গেলে আমাকে কলিমেটারকে অ্যাডজাস্ট করতে হচ্ছে অ্যাজ ইন বিসি, আর স্ল্যান্টিং পজিশনের ইমেজকে ফোকাস করতে গেলে আমাকে টেলিস্কোপকে অ্যাডজাস্ট করতে হচ্ছে অ্যাজ ইন টি টি। ক্লিয়ার? এবার এই যে এর যে একটা জাস্টিফিকেশন, মানে নর্মাল পজিশনে থাকলে কেন ব্রড হবে, স্ল্যান্টিং এ থাকলে কেন থিন হবে, এটা অবশ্য একটু এখান থেকেও বোঝা যায় যে লাইটটা এখানে নর্মালি এসে পড়ছে, তো লাইটের পুরোটাই সারফেসটা পাচ্ছে, আর স্ল্যান্টিং মানে লাইটের একটা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি পাচ্ছে সারফেসটা। তো সেই হিসাবে তোরা একটু ভেবে নিতে পারিস যে স্ল্যান্টিং এ কেন থিন হয়। আর বাকি রইল কি, নর্মাল পজিশনে থাকলে ইমেজটা প্রিজমের কাছে তৈরি হয়, আর স্ল্যান্টিং পজিশনে থাকলে ইমেজটা প্রিজম থেকে দূরে তৈরি হয়। এই যে কেন কাছে হয় কেন দূরে হয়, এটা যদি ঠিকভাবে বুঝতে হয় তাহলে একটা পরিষ্কার রে ডায়াগ্রাম এঁকে ব্যাপারটাকে বুঝতে হবে। সেটা আমি পরের কোনো একটা ক্লাসে এক্সপ্লেন করব। আর এই যে জাস্ট এটুকুই লাস্ট এটাই বলবো যে ইমেজটা তাহলে একবার কাছে তৈরি হচ্ছে আর একবার দূরে তৈরি হচ্ছে, এবং শুস্টারিং এ আমি অ্যাকচুয়ালি ইমেজ কাছেই থাকুক আর দূরেই থাকুক দু অবস্থাতেই আমি এটাকে শার্প ইমেজ তৈরি করতে চাই। হ্যাঁ, এটা কেন করতে চাই বলতো, কারণ আমি যখনই প্রিজম টেবিলকে ঘোরাই তখনই তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ হয়। তো আমি যদি প্রিজম টেবিলের সমস্ত পজিশনের জন্য, মানে যখনই আমি প্রিজম টেবিলকে ঘোরাবো আমার আইটা চেঞ্জ হবেই। আই যদি চেঞ্জ হয় তাহলে আমার ইমেজের ডিস্টেন্স চেঞ্জ হবে। এবার ইমেজ যদি বিভিন্ন ডিস্টেন্সে তৈরি হয়
তাহলে টেলিস্কোপকে আমাকে বারবার ফোকাস করতে হবে টু মেক ইট শার্প। এটা তো আমরা জানি, পাতি ম্যাগনিফাইং গ্লাস দিয়েও আমরা যখন কোনো কিছুকে ফোকাস করি তখন আমরা দেখি যে অবজেক্টটা একটু দূরে সরিয়ে নিলে, বইটা যদি একটু দূরে সরে যায় তখন আমাকে লেন্সটাকে আবার সামনে পেছনে করতে হয়, তাই না? তো অবভিয়াসলি ইমেজের ডিস্টেন্স যদি চেঞ্জ হয় তাহলে টেলিস্কোপকে আমাকে বারবার ফোকাস করতে হবে। তো এই ব্যাপারটা খুব অসুবিধাজনক। যতবারই আমি কাজ করব আমার স্পেকট্রোমিটার নিয়ে, যতবারই আমি একটুখানি প্রিজম টেবিলকে ঘোরাবো, বারবার যদি আমাকে টেলিস্কোপটাকে ফোকাস করতে হয় তাহলে সেটা খুবই অসুবিধাজনক। তাই আমরা কি করি, ইমেজকে ওই যে বললাম ইমেজ একটা পজিশনে কাছে তৈরি হচ্ছে আর একটা পজিশনে দূরে তৈরি হচ্ছে, আমি টেলিস্কোপ আর কলিমেটারকে এমনভাবে অ্যাডজাস্ট করে রাখছি যাতে ইমেজ কাছে তৈরি হলেও সেটা শার্প থাকে এবং ইমেজ দূরে তৈরি হলেও সেটা শার্প থাকে। এর ফলে লাভটা কি হবে, ইমেজ কাছেই থাক বা দূরেই থাক টেলিস্কোপকে আমাকে বারবার ফোকাস করতে হবে না। যত ইচ্ছে আমি প্রিজম টেবিল ঘোরাই না কেন সব সময় আমি শার্প ইমেজই পাবো। তো শুস্টারিং মানে হচ্ছে এটাই যে ফর অল পজিশনস অফ দ্য প্রিজম টেবিল and all distance of the image, the telescope and collimator are adjusted for the parallel rays. ঠিক আছে, আজকের ক্লাসটা এতটাই। তবে এগুলো সব ল্যাবরেটরির জিনিস, তো ল্যাবে করাতে পারলে খুব খুশি হতাম। এই ভিডিওটা প্লে লিস্টেই দেওয়া আছে, এই ভিডিও মানে যেই ভিডিও থেকে স্পেকট্রোমিটারের ইয়েটা করালাম সেটা তো আছেই প্লে লিস্টে, এবং তার সঙ্গে প্লে লিস্টে আরও একটা আছে, সেটা হচ্ছে শুস্টারস টেকনিক ফর ফোকাসিং। তো তোদের ফিজিক্স প্র্যাকটিক্যালে যে প্লে লিস্টটা আছে academics@hgc, সেখানেই এই দুটো ভিডিও পেয়ে যাবি। এই শুস্টার্স মেথডে আমি যা বললাম সেটাই এখানে করে দেখানো আছে, ওটা অবশ্যই দেখবি। আর যে মেটেরিয়ালটা পাঠিয়েছি ওখানে ছবি টবি আছে, ওটা পড়বি, আর আমার ভিডিওটা আরেকবার শুনবি, শুস্টারিংটাও বুঝতে পারবি, আর প্র্যাকটিক্যালটা কিভাবে হলো সেটাও বুঝতে পারবি। ওকে, একবার দেখে নে, তারপরে নেক্সট ক্লাসে বলিস কোথাও যদি না বুঝতে পেরে থাকিস।